আচ্ছা, কয়জন স্টুডেন্ট এখন? 6, 7, 8 জন। আমার মনে হয় স্টার্ট করা যাক আর কি। তোমাদের লাস্ট ক্লাসে কি পড়াচ্ছিলাম মনে আছে? কানিস ফাতেমা, হ্যালো। স্যার এটা তো মনে নেই। এটা মনে নাই? কার মনে আছে? আকিব জাহিদের মনে আছে? স্যার রিমুভাল অফ আয়রন এন্ড ম্যাঙ্গানিজ এই পর্যন্ত পড়াইছিলেন। রিমুভাল অফ আয়রন এন্ড ম্যাঙ্গানিজ কে বলতেছিল? স্যার আরিফা খাতুন। আরিফা খাতুন। আয়রন কিভাবে রিমুভ করে? স্যার হচ্ছে স্যার অক্সিডাইজড ফর্মে ইনসলিবল ইনসলিউবল আর রিডিউসড ফর্মে সলিউবল, তাই না? সাধারণত জি স্যার। তাহলে কি করা হয়? নরমাল যেটা ইনসলিবল অবস্থায় অক্সিডাইজড ফর্মটা ইনসলিবল হয় আর হ্যাঁ। রিডিউসড ফর্মটা হচ্ছে সলিবল থাকে। তো ওই ইনসলিবল ফর্মে না, সলিউবল ফর্ম থেকে কিভাবে সেপারেট করবা এটা বলতে চাচ্ছি। সহজ কথা আমি বলি, জি স্যার। তুমিও বুঝতে পারছো জিনিসটা, কিন্তু একটু প্যাচ খেয়ে গেছো আর কি। মেইন বিষয় হচ্ছে যে তোমার পানিতে সলিউবল ফর্মে থাকে রিডিউসড ফর্ম। সহজ কথাকে অক্সিডাইজ করলে ইনসলিউবল হয়ে যায়, এই তো কথা নাকি? জি স্যার। আচ্ছা, তবে যদি আমরা স্ট্রং অ্যাসিডিক কন্ডিশন, তোমাকে যদি বলি যে একটা ফেরিক আয়রন সলিউবল অবস্থায় আছে, ঠিক আছে, তুমি একে কিভাবে সেপারেট করবা সিস্টেম থেকে, কিভাবে করবা? স্যার অক্সিডাইজড করে ইনসলিবল ফর্মে নিয়ে প্রিসিপিটেট করে আলাদা করতে হবে। আরে বাপরে, অক্সিডাইজড রিডিউসড ফর্মে আছে অলরেডি, জি বুঝলা? স্যার। তাকে অক্সিডাইজ করলাম, সলিউবল হলো, ইনসলিউবল হলো, তাই না? সেপারেট করে ফেললাম। জি স্যার। তবে কিছু কিছু ক্ষেত্রে ফেরিক আয়রনও সলিউবল ফর্মে থাকতে পারে অ্যাসিডিক কন্ডিশনে। হ্যাঁ জি স্যার। তখন দেখো পিএইচ বাড়ায় দিলেই এটা ইনসলিউবল হয়ে যাবে। এই যে দেখো রেটটা দেখো, কে তোমার কি কনসেন্ট্রেশন অফ ফেরাস আয়ন, কনসেন্ট্রেশন অফ হাইড্রোক্সিল আয়ন আর অক্সিজেন, তোমরা বুঝলা? জি স্যার। আচ্ছা, ম্যাঙ্গানিজও একইভাবে রিমুভ করা যায়, তবে কিছু কিছু ক্ষেত্রে আয়রন অথবা ম্যাঙ্গানিজ যদি চিলেট ফর্ম করে থাকে তবে তাদের অক্সিডেশন রেটটা স্লো হয়। আচ্ছা, এখন আসো যে তোমার রিমুভাল অফ ডিজলভ ইনঅর্গানিক্স। ইনঅর্গানিক্স বলতে কি বোঝায়? ইনঅর্গানিক স্পেসিস, এটা ক্যাটায়ন হতে পারে, অ্যানায়ন হতে পারে। কি কিভাবে? এটা জেনারেল ট্রিটমেন্ট গুলো শেষ হয়ে গেছে, এখন স্পেসিফিক ট্রিটমেন্টে আসো। সাপোজ মেটাল রিমুভ করবা, ক্যাটায়ন রিমুভ করবা, অ্যানায়ন রিমুভ করবা, বিভিন্ন ধরনের প্রসিডিওর আছে, ইলেকট্রোলাইসিস আছে, ইলেকট্রোডায়ালাইসিস আছে, আয়ন এক্সচেঞ্জ, রিভার্স অসমোসিস, কথা বুঝলাম? তারপরে আছে ফসফেট রিমুভাল। সাধারণ একটু ক্লাস নিচ্ছি। আচ্ছা, ফসফেট রিমুভাল না, স্পেসিফিক বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট আছে। খুবই সংক্ষিপ্ত হবে, আমি এগুলো জাস্ট টাচ দিয়ে যাবো তোমাদের, জাস্ট একটা ইয়া করার জন্য আর কি, যা তোমাদের মেমোরিতে আসে। ইলেকট্রোলাইসিস প্রসেস তোমাদের মনে আছে। সাপোজ মাঝখানে তোমার বিভিন্ন ধরনের তোমার সলিউশন আছে, ক্যাটায়ন অ্যানায়নের, কথা বুঝলা? হ্যালো হ্যালো। জি স্যার শুনতেছি। আচ্ছা, মাঝখানের যে ইয়েগুলো আছে না, এটা এইটা 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 এগুলো সব মেমব্রেন। কিছু কিছু মেমব্রেন ক্যাটায়ন পাস করবে, কিছু কিছু মেমব্রেন অ্যানায়ন পাস করবে, তাই না? ইলেকট্রিক সার্কিট ফিল আপ হলে ক্যাটায়ন গুলো কোন দিকে যাবে? ক্যাথোডের দিকে যাবে, অ্যানায়ন গুলো অ্যানোডের দিকে যাবে, এই তো। তার মানে কি, পানি থেকে কি হলো, তোমার এই যে মেমব্রেনের এই পাশে চলে আসলো, মাঝখান থেকে এই তোমার সলিউশন থেকে ক্যাটায়ন এবং অ্যানায়ন রিমুভ হলো, ঠিক আছে? ইন ডিটেইলস আমি পড়ালাম না। আয়ন এক্সচেঞ্জ প্রসেস সিমিলার, তোমার তোমার আয়ন এক্সচেঞ্জ রেজিন আছে, তোমরা সেকেন্ড ইয়ার অ্যানালিটিক্যাল কেমিস্ট্রিতে পড়ছো, ঠিক আছে? ক্যাটায়ন এক্সচেঞ্জ রেজিন আছে, অ্যানায়ন এক্সচেঞ্জ রেজিন আছে।
তো ক্যাটায়ন এক্সচেঞ্জ রেজিন দিয়ে ক্যাটায়ন গুলো রিমুভ করবা, অ্যানায়ন এক্সচেঞ্জ রেজিন দিয়ে অ্যানায়ন রিমুভ করবা। রিভার্স অসমোসিস আছে। অসমোসিসটা কি জানো তো তোমরা? জি স্যার, অভিস্রবণ। এটা তোর বাংলা বললাম। মানে হচ্ছে একটা বৈষম্যভেদ্য পর্দা থাকবে, ওই হ্যাঁ। বেশি ঘনত্বের বৈষম্যভেদ্য পর্দা থাকবে একটা, বেশি আচ্ছা। ঘনত্বের দ্রবণ থেকে কম ঘনত্বের দ্রবণের দিকে আহ, তাই কি? দ্রবণ তাই কি? ওটা তো ডিফিউশন। কম ঘনত্বের দ্রবণ থেকে বেশি ঘনত্বের দ্রবণ। রাইট রাইট। তোমার ডিফিউশনে যেখানে কনসেন্ট্রেশন বেশি আছে, কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের মানে হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনের দিকে যায় এবং স্যার। সলিড পার্টিকেল গুলো মুভ করে। আর অসমোসিসের ক্ষেত্রে হয় কি, লো কনসেন্ট্রেশন থেকে হাই কনসেন্ট্রেশনের দিকে মুভ করে, কিন্তু এখানে তোমার সলভেন্ট অণুগুলো মুভ করে আর কি। কথা বুঝছো? তো এই তো এখানে ধরো ধরো অসমোসিস, এখানে যদি নর্মাল অসমোসিস হয়, ওয়াটারটা রাইট সাইড থেকে লেফট সাইডের দিকে যাবে। কথা বুঝলা? কিন্তু এখানে যদি প্রেসার অ্যাপ্লাই করো, তখন দেখা যাচ্ছে কি তোমার এখান থেকে তোমার ওয়াটার ফ্লো তোমার হাই কনসেন্ট্রেশন থেকে তোমার লো কনসেন্ট্রেশনের দিকে যাবে, আর এখানে ওয়াটারটা বের হয়ে আসবে। এখানে ধরো ধরো ক্যাটায়ন গুলো আরো কনসেন্ট্রেটেড অবস্থায় থাকবে। কথা বুঝলা? এই জাস্ট টেকনিক গুলা জাস্ট এগুলা মাথায় রাখবে। ফসফেট রিমুভাল করা যায় স্পেসিফিক ভাবে কিভাবে? পানিতে ধরো ফসফেট আছে, হাই কনসেন্ট্রেশনের ফসফেট আছে, তো হয় কি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যদি দাও, তাহলে এই যে হাইড্রোক্সি অ্যাপাটাইট হিসাবে এটা প্রিসিপিটেশন করবে। আবার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম ফ্লোরাইড দিলে ফ্লোরো অ্যাপাটাইট হিসাবে প্রিসিপিটেশন করবে। অ্যালুমিনিয়াম সালফেট দিলে অ্যালুমিনিয়াম ফসফেট, ফেরিক ক্লোরাইড দিলে কি ফেরিক ফসফেট, ম্যাগনেসিয়াম সালফেট দিলে ম্যাগনেসিয়াম তোমার এখানে অ্যামোনিয়াকাল সলিউশন তোমার প্রেসিপিটেশন করবে। বুঝছো? আচ্ছা, এখন আসো যে যদি লো কনসেন্ট্রেশনের ফসফেট হয় বা লো কনসেন্ট্রেশনের কোনো আয়ন হয়, সেই ক্ষেত্রে তোমার অ্যাডজর্পশন ফিল্ট্রেশনের মাধ্যমে অ্যাডজর্ব করাও এটা রিমুভ করা যাবে, যেটা আমি ডিসকাস করছি অ্যাডজর্পশন প্রসেসটা। আচ্ছা, এই অ্যাডজর্পশনে আমরা ডাবল কলাম কখন ইউজ করব? ধরো পানিতে ধরো সলিউশন আছে, ক্যাটায়ন আছে অথবা অ্যানায়ন আছে, তাহলে এই দুইটার কি অ্যাকোয়াস স্পেসিয়েশন কি এক, ক্যাটায়ন এবং অ্যানায়নের? মনে আছে তোমাদের? আমি জাস্ট একটু কুইকলি আমি এটা ইয়েতে যাব আর কি। আচ্ছা, তোমরা যদি দেখতে পারো, এটা যদি পার্সেন্টেজ অফ রিমুভাল হয় অথবা অ্যাডজর্পশন হয়, এটা যদি পিএইচ হয়, ঠিক আছে, দেখো পিএইচ লেখাটা সঠিক হচ্ছে না। ফসফেট আর্সেনেট এটা রিমুভালের আইসোথার্মটা কেমন হবে? এরকম হবে। তার মানে কি দাঁড়াচ্ছে? একটু ধরো। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি ডিপার্টমেন্টে আছি স্যার, আপনি কি আসছেন আজকে? সাইজ 11 9+1। আচ্ছা, আর রেফারেন্সিং কোন স্টাইল আছে স্যার? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমি ওইটা অলরেডি ওইভাবে আপনি যেভাবে বললেন স্যার, আমিও টাইমস নিউ রোমানেই দিছি, দিয়ে মানে ওই ডায়াগ্রামটা আমি মানে আপনি যেভাবে বললেন ওইভাবেই আমি করছি আর কি। তো আমি এখন ক্লাস নিচ্ছি, আমার একটু ইয়াও লাগতেছে আর কি, একটু রেস্ট টেস্ট নিয়ে স্যার আমি ওই আর একটাবার দেখে দিই আর কি, দেখে দিয়ে। হ্যাঁ। জি স্যার। আচ্ছা স্যার। জি স্যার। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, আমি দুপুর পরে দিচ্ছি স্যার আপনাকে। হ্যাঁ, ঠিক আছে স্যার। হ্যালো হ্যালো। আচ্ছা দেখো, এটা হচ্ছে ধরো ফসফেটের ক্ষেত্রে যদি হয়, বা এটা প্লাসের ক্ষেত্রে, প্লাস ক্যাটায়ন অ্যানায়ন অ্যানায়ন গুলোর ক্ষেত্রে।
কথা বুঝলে? ক্যাটায়ন গুলোর ক্ষেত্রে কিরকম হয় দেখো, এরকম একটা অ্যাডজর্পশন আইসোটোপ পাওয়া যায়, এটা প্লাস। মনে আছে তোমাদের? লেড, ক্যাডমিয়াম, ক্যালসিয়াম এরকম ধরনের অ্যাডজর্পশন আইসোটোপ পাওয়া যায়। অ্যানায়ন গুলোর ক্ষেত্রে ইন জেনারেল অ্যাসিডিক কন্ডিশনে বেশি হয়, পিএইচ বাড়ার সাথে সাথে কমে। সাপোজ ফসফেটের ক্ষেত্রে যদি আমি বলি, যদি এটা ধরো ক্যালসিয়ামের আয়নের ক্ষেত্রে বা ক্যাডমিয়ামের ক্ষেত্রে, কথা বুঝলা? এটা ধরো ফসফেটের ক্ষেত্রে, বুঝলা? তো তোমাকে যদি বলা হয় যে একটা সলিউশনে ক্যালসিয়াম এবং ক্যাডমিয়াম দুটোই আছে, মানে তুমি অ্যাডজর্পশন ফিল্ট্রেশনের মাধ্যমে কিভাবে সেপারেট করবে? যদি অনেক হাই কনসেন্ট্রেশন থাকে তাহলে মানে নিচে আরেকটা প্রসেস আছে, সেভাবে আমরা রিমুভ করতে পারি, বাট লো কনসেন্ট্রেশন হলে অ্যাডজর্ব করাতে পারি। তাহলে দেখো একটা ইন্ডাস্ট্রিয়াল ওয়াটার আছে, তাই না? এটা ট্যাঙ্কে আছে, এটা পাম্প করে আমরা কোথায় নিলাম? এখানে ধরো কলাম 1-এ নিলাম, এখানে একটা অ্যাডজর্বেন্ট ম্যাটেরিয়াল আছে, রিমুভ করব কি? সাপোজ এখানে পিএইচটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে এই সিস্টেমের মধ্যে, কথা বুঝলা? অ্যাডজাস্ট করে নিতে হবে কোথায়? এটা দেখতে হবে হয় অ্যাসিডিক না হলে অ্যালকালাইন, মানে কি রিমুভ করবা সেটা অনুযায়ী তার অপটিমাম পিএইচ রিমুভাল কন্ডিশন কোনটা সেটাতে অ্যাডজাস্ট করে ফিল্টার 1 এর মধ্যে পাস করলাম। ধরো অ্যাসিডিক কন্ডিশনে যদি পাস করো তাহলে ফসফেটটা এখানে ট্র্যাপ হয়ে গেল, এখানে ফসফেট চলে গেল, আর পানি থেকে বের হবে কি? এখানে বের হবে হচ্ছে সাপোজ সি ক্যাডমিয়াম বের হলো, লেখা হচ্ছে না, যাই হোক এখানে ক্যাডমিয়াম বের হলো। তারপরে ক্যাডমিয়াম রিমুভালের জন্য অপটিমাম পিএইচ ধরো অ্যালকালাইন কন্ডিশন, ধরো পিএইচ 8, তারপরে ফার্দার পিএইচ অ্যাডজাস্ট করে কলাম 2-তে তুমি হচ্ছে এটা রিমুভ করবে। তাহলে তোমাকে যদি আমার প্রশ্ন করি আমি এখন, যে একটা ওয়েস্ট ওয়াটারের মধ্যে, একটা ইন্ডাস্ট্রিয়াল ওয়াটারের মধ্যে ক্যালসিয়ামও আছে, ফসফেট আছে, কথা বুঝছো? তুমি একটা অ্যাডজর্পশন ফিল্ট্রেশন টেকনিক বা অ্যাডজর্পশন ফিল্ট্রেশনের একটা স্কিমেটিক ডায়াগ্রাম ড্র করো, যেভাবে তুমি রিমুভ করতে পারো এবং ডিসকাস করো। এটা পারা যাবে না? জি স্যার। আমি বলেই দিব, ধরো দুইটা স্পেসিস আছে, একটা হচ্ছে ধরো পিএইচ 7-এ আর একটা হচ্ছে পিএইচ 9-এ, এর অপটিমাম রিমুভাল কন্ডিশন। তাহলে সহজ কথা, প্রথমে পিএইচ 9-তে পিএইচ অ্যাডজাস্ট করে নিলা, নেওয়ার পরে অ্যাডজাস্টমেন্ট ফিল্ট্রেশন করলা, ফিল্টার করার পরে পিএইচ 7-এ যেটা ম্যাক্সিমাম রিমুভাল হয় সেটা ট্র্যাপ হয়ে গেল। তারপরে দেখা গেল কি, যেটা থাকলো ঠিক আছে সেটা বের হয়ে আসলো, সেটা এখানে ট্র্যাপ করলো না কলাম 1টা, তখন ফার্দার সেটার জন্য অপটিমাম রিমুভাল কন্ডিশন যেটা, সেই পিএইচ অ্যাডজাস্ট করে কলাম 2-এর মধ্যে দিয়ে পাস করতে পারলাম। এরকম সাবসিকুয়েন্টলি কলাম 2, 3, 4 ইউ ক্যান অ্যাড, বুঝছো? আচ্ছা, এখন আসো তোমার নাইট্রোজেন রিমুভাল। তোমার নাইট্রোজেনটা মেইনলি তোমার অ্যামোনিয়াম হিসেবে থাকে, অ্যামোনিয়া হিসেবে থাকে। যদি অ্যামোনিয়া হিসেবে থাকে, কথা বুঝলা, তাহলে এটা পিএইচ যদি 11 করো তাহলে অ্যামোনিয়ামটা অ্যামোনিয়া হয়ে যায়, কথা বুঝলা? তারপরে তাকে যদি ইয়ে করো, কি বলে, এয়ারেট করো, অ্যামোনিয়ামটা কি হয়, সিস্টেম থেকে বের হয়ে যায় আর কি, বুঝতে পারছো? আয়ন এক্সচেঞ্জ রেজিনের মাধ্যমে অ্যামোনিয়ামটা রিমুভ করতে পারো, আবার বায়োসিনথেসিসের মাধ্যমেও অ্যামোনিয়ামটা রিমুভ করতে পারো। এই যে বায়োসিনথেসিস, দেখো বায়োসিনথেসিস, নাইট্রোজেন ফসফরাস তোমার এই যে বিওডি রিমুভালের সময় আছে, বায়োসিনথেসিসের মাধ্যমেও অ্যামোনিয়ামকে তুমি রিমুভ করতে পারো। আবার অ্যামোনিয়াম আছে, একে যদি নাইট্রিফিকেশন করো তাহলে নাইট্রেট হয় প্রথমে, আবার নাইট্রেটকে তোমার হচ্ছে ডিনাইট্রিফাই করলে নাইট্রোজেন গ্যাস হিসেবে বের হয়ে যায়। এভাবেও তুমি অ্যামোনিয়া রিমুভ করতে পারো। ক্লোরিনেশনের মাধ্যমে ওই যে ডিটেলস প্রসিডিউর আছে, এত ডিটেলস না, জাস্ট তোমরা মনে রাখো, জাস্ট যদি বলি নাইট্রোজেন রিমুভালের ওয়েগুলো কি কি, এয়ার স্ট্রিপিং, ঠিক আছে, অ্যামোনিয়াম আয়ন এক্সচেঞ্জ, বায়োসিনথেসিস, নাইট্রিফিকেশন, ডিনাইট্রিফিকেশন প্রসেস, আর হচ্ছে ক্লোরিনেশন, ঠিক আছে। ইন ডিটেলস যদি জিজ্ঞেস করি ক্লোরিনেশনের মাধ্যমে কিভাবে হয়, তাহলে অ্যামোনিয়ামটাকে তোমার ক্লোরিন গ্যাসের মধ্যে দিয়ে পাস করলে কি হবে, অ্যামোনিয়াম সলিউশনে এই যে HCl ফর্ম হবে, মানে এইভাবে রিমুভ হবে আর কি, কথা বুঝছো? আচ্ছা, তোমার ক্লোরিনেশনটা কি? ক্লোরিনেশনটা হচ্ছে তোমার ক্লোরিন দিয়ে কোনো কিছুকে অক্সিডাইজ করা, ক্লোরিন এডিশন, কথা বুঝলা, অক্সিডেটিভ এডিশন। তাহলে দেখো ক্লোরিন যদি গ্যাস পানির মধ্যে দিয়ে যদি মানে যদি ইয়া করো, পাস করো, তাহলে এই যে HCl আয়ন হয়, HCl আয়নটা তোমার ভেঙে HCl ও থাকে, OCl মাইনাসও থাকে। এখন মেইন বিষয় হচ্ছে HCl যে আয়নটা আছে, দ্যাট ক্যান পেনিট্রেট ব্যাকটেরিয়াল সেল, ঠিক আছে, এবং এটা ওয়াটার ডিসইনফেক্টেন্ট হিসেবে কাজ করে, প্যাথোজেন্স ব্যাকটেরিয়াকে রিমুভ করে আর কি, কথা বুঝলা? মেইন কাজটা কিভাবে করে, এটা হচ্ছে অক্সিডাইজড অর্গানিক ম্যাটার এন্ড ব্যাকটেরিয়া, কথা বুঝলা?
তাহলে ক্লোরিনটা হচ্ছে একটা অক্সিডাইজিং এজেন্ট। এটা কিভাবে অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করে? যখন এটাকে পানিতে দিবা তখন এটা HOCl এটা ফর্ম করে, এটাই স্ট্রং আসলে অক্সিডাইজিং এজেন্ট, ক্লোরিনটা না, পানিতে HOCl-টাই হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে ইট ক্যান অক্সিডাইজড অর্গানিক ম্যাটার এন্ড ব্যাকটেরিয়া। আচ্ছা, এখন যে জিনিসটা পড়াবো এই তিনটা স্লাইড আছে, এটা পড়াই আমি শেষ করবো। তোমরা কয়জন আছো এখন? 19 জন। দেখো, coagulation and flocculation, ঠিক আছে, এই প্রসেসটা কি? ধরো আমার চিত্রটা দেখতে পাচ্ছ, ফিগারটা দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। এই যে দেখো, এই যে ব্লু কালারের আয়ন গুলো আছে না, এগুলো ধরো পলিউটেন্ট বা কন্টামিনেন্ট, এগুলো ইমপিউরিটি, এগুলোকে সিস্টেম থেকে তুমি আউট করবে। কারণ কিভাবে আউটটা করবে? এখন এগুলো কিন্তু ডিসক্রিট পার্টিকেল হিসাবে আছে, আলাদা আলাদা ভাবে, তাই আছে না? যার কারণে এগুলো সলিউশনে স্টেবল। এখন কোনোভাবে এই যে পার্টিকেল গুলোকে যদি একে অপরের কাছে আনতে পারো তাহলে তাদের ইজিলি রিমুভ করা যায়। বুঝতে পারছো? যার কারণে এই দেখো ইয়েলো কালারের কোয়াগুলেন্ট অ্যাড করা হয়েছে। এটা কিভাবে কাজ করে নেক্সট স্লাইডে দেখাবো। ধরো কোয়াগুলেন্ট অ্যাড করা হয়েছে, কোয়াগুলেন্ট অ্যাড করলে হয় কি, কোয়াগুলেন্টের কাজ কি, যে আলাদা আলাদা যে স্পেসিস গুলি আছে তাদেরকে একত্রিত করা, কোয়াগুলেট করা। কথা বুঝলা? এই দেখো এখানে কোয়াগুলেট করছে, এখানে, কথা বুঝলে, এখানে এইভাবে কোয়াগুলেট করছে, করার পরে ধীরে 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 তারা সেটেল করে নিচে জমা হয়েছে। আমার কথা বুঝতে পারছো? হ্যালো? জি স্যার। আচ্ছা, এখন কমন কোয়াগুলেন্ট কি? ফেরিক সল্ট আর অ্যালুমিনিয়াম সল্ট। বুঝলা? তাহলে কোয়াগুলেশন ফিল্ট্রেশন বা কোয়াগুলেশন ফ্লোকুলেশনের এই কোয়াগুলেশন মেথডটার মেইন অবজেক্টিভটা কি? যে স্টেবল আয়ন গুলো আছে পানিতে বা স্টেবল কম্পাউন্ড গুলো আছে, এটা অর্গানিক আয়ন হতে পারে, তারপর নিউট্রাল স্পেসিস হতে পারে, যেগুলো পানিতে আলাদা আলাদা ভাবে ডিসক্রিট অবস্থা আছে, পানিতে কমপ্লিটলি স্টেবল। এই কোয়াগুলেন্টের কাজ কি? টু ব্রিং দেম ক্লোজ টু ইচ আদার, একসাথে এনে ফ্লক ফর্ম করা, কোয়াগুলেশন করে ফ্লক ফর্ম করে এটা নিচে সেটেল করা। এটা কোয়াগুলেশন প্রেসিপিটেশনের মেইন কাজ, এই মেথডটার মেইন কাজ, এভাবে কাজ করে। এখন কিভাবে কাজ করে নেক্সট স্লাইডে যাই আমরা। আর দুটা স্লাইড আছে। ধরো পানিতে একটা কলয়েড আছে। কলয়েড কি তোমরা জানো তো নাকি ইব্রাহিম খলিল? এই আসো তোমরা ইব্রাহিম খলিল? জি স্যার। কলয়েডটা কি বলতো? স্যার কলয়েড হচ্ছে স্যার, স্যার আমার স্পেসিফিক্যালি এখন মনে পড়ছে না, বাট আমি ইনিশিয়ালি বলতে পারছি যে পানির, স্যার পানির মধ্যে স্পেসিফিক মনে পড়ছে না স্যার এখন। ইন্দ্রাণী পাল? স্যার দুধ একটা কোয়াগুলেন্টের উদাহরণ, মানে এখানে হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র দানাগুলা ভাসমান অবস্থায় থাকে, মানে আলাদা করা যায় না আর কি। আলাদা করা সহজে যায় না। হ্যাঁ হ্যাঁ নর্মাল অবস্থা তুমি যদি আলাদা না করো তাহলে স্টেবল থাকে। জি স্যার। যেমন দুধের মধ্যে তোমার কি আছে, তোমার কার্বোহাইড্রেট আছে, তাই না? এটা আলাদা আলাদা ভাবে থাকে, কিন্তু এগুলোকে সহজে সেপারেট করা যায় না। তোমার পান্তা ভাতের পানির মধ্যেও দেখবে ঘোলা ঘোলা থাকে, তার মধ্যেও কলয়েডস থাকে, আমরা এভাবেই বুঝি। তো এখন আসো যে ধরো এই জাতীয় ধরো ইনঅর্গানিক, ধরো ধরো টেক্সটাইল যে ডাই গুলো আছে, এগুলো ধরো এক ধরনের কলয়েড ফর্ম করে থাকে, ডিজলভ অবস্থায় থাকে। বুঝলা? এখন এটা স্টেবিলিটি বলতে কি বোঝাচ্ছ? এই অবস্থায় দেখো, যদি একটা কলয়েড আছে, একটা কলয়েড একটা সারফেক্টেন্ট হতে পারে, যাই হোক, এটা ধরো কি আছে পানিতে, কলয়েড হতে পারে, কোনো ডিজলভ স্পেসিস হতে পারে, এটা কি আছে, সবগুলোই নেগেটিভ চার্জ। তাহলে এটা পানিতে স্টেবল হবে না হবে না? স্টেবল হবে স্যার। স্টেবল হবে, বিকজ এই নেগেটিভ চার্জ গুলো একে অপরকে রিপাল করবে। রিপেল করার ফলে তোমার এটা কি হবে, এটা জমাটবদ্ধ হবে না,
এটা পানিতে এটা ডিজলভ অবস্থায় থাকবে, বুঝতে পারছো? এখন এটা কোয়াগুলেন্ট হিসেবে আমি কি বলছিলাম যে ফেরিক সল্ট অথবা দেখো ফেরিক অথবা অ্যালুমিনিয়াম সল্ট অ্যাড করা হয় সাধারণত, কথা বুঝলাম? মানে কোনো ক্যাটায়ন যদি অ্যাড করো তাহলে কি হবে, এই ক্যাটায়ন গুলো এই যে নেগেটিভ চার্জ গুলোকে নিউট্রালাইজ করবে, বুঝতে পারছো? এর ক্ষেত্রে এই নেগেটিভ চার্জ গুলোকে নিউট্রালাইজ করবে। নিউট্রালাইজ করলে কি হবে, তাদের মধ্যেকার রিপালশন কমে যাবে, এবং রিপালশন কমে গেলে অ্যাট্রাকশন বাড়বে, একসাথে জমাটবদ্ধ বাড়বে। কথা বুঝতে পারছো? এইভাবেই এই কোয়াগুলেশন টেকনিকটা কাজ করে। যদি নিউট্রালাইজ ওভার নিউট্রালাইজ করে ফেলো তখন কি হবে, এর চারিদিকে পজিটিভ চার্জ ঘিরে ধরবে, তখন পজিটিভ পজিটিভ একে অপরকে রিপেল করবে। তার মানে এমন একটা, ধরো এদের এমন ভাবে নিউট্রাল করা উচিত যাতে জাস্ট মোটামুটি নিউট্রাল হবে, মানে পরে যেন এক্সট্রা পজিটিভ চার্জ না থাকে, এক্সেস। কথা বুঝলা? তখন এরা ভালোভাবে কি হবে, সেটেল করবে, তোমার কোয়াগুলেট করবে। এখানে যদি এই কোয়াগুলেন্ট হিসাবে ফেরিক সল্ট অ্যাড করতে পারো, অ্যালুমিনিয়াম সল্ট অ্যাড করতে পারো, ক্যালসিয়াম অ্যাড করতে পারো, ইভেন হাইড্রোজেন আয়নও অ্যাড করতে পারো, অ্যাসিডও অ্যাড করতে পারো। অ্যাসিডেও তো পজিটিভ চার্জ আছে, তারাও তো নিউট্রালাইজ করতে পারে, এটাকে করতে পারে না? করতে পারে। কারণ আমার কোশ্চেন হচ্ছে, এই জায়গায় ধরো এই একটা কলয়েড আছে যার সারফেস চার্জ হচ্ছে নেগেটিভ, একে অপরকে রিপেল করে এবং সিস্টেমের মধ্যে স্টেবল থাকে। এখন একে তোমার কোয়াগুলেট করার জন্য তুমি হচ্ছে অ্যাড করতেছো কি, ধরো কোয়াগুলেন্ট অ্যাড করতেছো। এখন আমি যদি তোমাকে প্রশ্ন করি যে সোডিয়াম আয়ন এটাও পজিটিভ চার্জ, আবার অ্যালুমিনিয়াম 3+ এটাও পজিটিভ চার্জ, which one cation will be more effective as a coagulant? আর অ্যালুমিনিয়াম 3+ স্যার। কেন? কারণ স্যার ওই যে ক্যাটায়নের চার্জ যত বেশি হবে স্যার, সেটা চার্জ যত বেশি হবে তার নিউট্রালাইজিং ক্যাপাসিটি তত বেশি হবে। সহজ কথা। জি স্যার। কথা বুঝলা? আচ্ছা, এখন আমি তো বলছিলাম না যে সারফেস চার্জটাই যে একই, মানে এমন ভাবে করতে হবে যেন মোটামুটি নিউট্রাল হয়, এক্সেস পজিটিভ চার্জ না থাকে। মনে আছে তোমাদের? দিস ইজ মাই লাস্ট স্লাইড। এটা ধরো একটা কলয়েড, বুঝলা? এখানে যেমন নেগেটিভ চার্জ আছে, এটা উল্টা ধরো, এই কলয়েড ধরো কলয়েডিয়াল একটা পার্টিকেলের একটা সারফেস, এখানে চারিদিকে দেখো পজিটিভ চার্জ ঘিরে আছে, কথা বুঝলা? এই জায়গায় এই যে এই বিভিন্ন লেয়ার আছে, কথা বুঝছো? এই এক, যদি আমি বলি, এই যে দেখো এখানে একটা প্লেন আছে, কথা বুঝলা? এর নাম কি? এটা হচ্ছে সারফেস চার্জটা হচ্ছে নেগেটিভ, বুঝলা? এই প্লেনটার নাম হচ্ছে স্টার্ন লেয়ার, কথা বুঝতে পারছো? মানে এই উপরেরটা। তারপরে একটা আছে ধরো স্লিপিং প্লেন। এই যে তোমার প্রথমে খুবই চারিদিকে পজিটিভ চার্জের কনসেন্ট্রেশন বেশি থাকলো, তারপরে দেখো এই লেয়ারটাতে পজিটিভও আছে, অল্প অল্প নেগেটিভ চার্জও ঢুকছে এর মধ্যে, নেগেটিভ চার্জ যুক্ত জয়েন করছে, ঢুকছে আর কি এর মধ্যে। আর এটা হচ্ছে পুরো সলিউশন ধরো, কথা বুঝতে পারছো? তো হয় কি, এই জায়গাটায় তোমার চার্জটাকে বলা হয় হচ্ছে যেটা পটেনশিয়াল। তো এই যে সারফেস চার্জ যখন ওই যে একটা ইয়ার কি বলে, কলয়েডিয়াল সারফেস, কথা বলতে নেগেটিভ চার্জ আছে, এটার তোমার এই যে স্লিপিং প্লেনের পটেনশিয়ালটা, যেটা পটেনশিয়াল, এটা যখন 0 হবে সাধারণত তখন এগুলো অ্যাগ্রিগেট হবে, কথা বুঝছো? তাহলে যেটা পটেনশিয়ালটা কি, যেটা পটেনশিয়ালটা হচ্ছে স্লিপিং প্লেনের উপরে, ঠিক আছে, যে পটেনশিয়ালটা থাকে সেটা যেটা পটেনশিয়াল, ডেফিনেশনটা তোমরা দেখে নিও। আমি বলতে পারি যে যেটা পটেনশিয়ালটা কি, যেটা পটেনশিয়ালের প্রিন্সিপাল অ্যাপ্লাই করে তুমি কিভাবে ধরো একটা কলয়েডকে তুমি হচ্ছে এটা মানে এটা মানে সিস্টেম থেকে বা ওয়াটার ট্রিটমেন্ট, এটা কিভাবে কাজে লাগে। তো ওয়াটার ট্রিটমেন্টে যদি অর্গানিক স্পেসিস হয় তাদের একটা চার্জ থাকে, পজিটিভ আর নেগেটিভ চার্জ, কথা বুঝলা? তখন তাদেরকে চার্জ নিউট্রালাইজ করতে করতে তোমার এই যেটা লেয়ারে, মানে যেটা পটেনশিয়ালটা যখন 0 হবে তখন দে উইল অ্যাগ্রিগেট, তখন আর চার্জ থাকবে না। আর এই অবস্থায় যদি এখানে 0 না হয়, এখানে যদি পজিটিভ চার্জ থাকে,
তাহলে আরেকটা এরকম এরকম তো আরো অনেক অসংখ্য কলোয়েডাল পার্টিকেল আছে একে অপরের সাথে রিপেল করে সিস্টেমের মধ্যে স্টেবল থাকবে, এন্ড দ্যাটস অল, আর কিছু নাই। আচ্ছা, এখন কি কি তোমরা জানবে? কোন কোয়াগুলেন্টটা সিলেক্ট করবে, অর্গানিক না ইনঅর্গানিক? ঠিক আছে, ক্যাটায়নিক চার্জটা কেন ইম্পর্টেন্ট, সিস্টেমের পিএইচ এর ইম্পর্টেন্সটা কি ওয়াটার ট্রিটমেন্টে, কথা বুঝলা? কোয়াগুলেন্টের ডোজটা কেন ইম্পর্টেন্ট, কি জন্য ওভার কোয়াগুলেন্ট দিলে তখন কি হবে, তখন তারা ফার্দার পলিউটেন্ট হিসেবেও কাজ করতে পারে। ঠিক আছে, আবার ওভার কোয়াগুলেন্ট দিলে সেটা আবার এটা সিস্টেম থেকে ওই যে ওভার নিউট্রালাইজ করলে ঠিক মতো প্রেসিপিটেশন নাও করতে পারে। ঠিক আছে, আচ্ছা, ইউজিং মোর দ্যান ওয়ান কোয়াগুলেন্টস, কথা বুঝছো? এন্টি কোয়াগুলেন্টস কি, এটা তোমাদের হোমওয়ার্ক, এই জিনিসগুলো তোমরা দেখে নিবা। আচ্ছা, স্যাম্পল কোশ্চেন কি কি এই চ্যাপ্টারের, মানে এটা কিন্তু এই কয়টাই না, বুঝলা? হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ অফ মানে ওয়াটার সফেনিং মানে প্রসেস, ঠিক আছে, বাই সোডা অ্যাশ ট্রিটমেন্ট ওভার দ্য ট্রিটমেন্ট উইথ লাইম অনলি। তারপরে ফেরাস আয়ন কিভাবে রিমুভ করতে পারো, ডিসকাস দ্য ইফেক্ট অফ পিএইচ। আচ্ছা, তোমার অ্যাক্টিভেটেড স্লাশ প্রসেস কি, অ্যাক্টিভেটেড স্লাশ প্রসেসের মাধ্যমে কিভাবে বিওডি রিমুভ করা হয়, অ্যাক্টিভেটেড স্লাশ প্রসেস কেন বলে, বুঝলা? আচ্ছা, ফসফেট রিমুভাল কিভাবে করতে পারো একটা সিস্টেমের মধ্যে থেকে অ্যালুমিনিয়াম এই আয়নগুলো কিভাবে রিমুভ করতে পারো। ঠিক আছে, ডিসকাস দ্য ইফেক্ট অফ পিএইচ অন দ্য রিমুভাল অফ ডিসলভড ইনঅর্গানিক পলিউটেন্টস ফ্রম ফ্রেশ ওয়াটার ফ্রম ওয়েস্ট ওয়াটার, যেটা পটেনশিয়াল কি, হাউ ক্যান ইউ ইউজ দিস প্রিন্সিপাল ইন দ্য রিমুভাল অফ ডিসলভড অর্গানিক্স ফ্রম ওয়েস্ট ওয়াটার। এটা হচ্ছে স্যাম্পল কোশ্চেন। তাহলে আমার মনে হয় চ্যাপ্টার শেষ, তবে আজকে যতটুকু পড়াইছি এতটুকু পরীক্ষা থাকবে না, তোমাদের পরীক্ষা হচ্ছে আগামী মঙ্গলবার ক্লাস টাইম। ঠিক আছে।